আরে কিছু হয়েছে নাকি বিজু? সকাল থেকেই পারে এত ভিড়। আমিও তো তাই দেখছি সকাল থেকে। শুনলাম নাকি নদীর পাড়ে দূরে যে ছোট্ট কুটির আছে ওটার সামনে একটা বৃদ্ধা হাতে নাকি একটা পুটলি নিয়ে মৃত অবস্থায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে গভীর রাতে কেউ বা কারা নৃশংসভাবে মেরে দিয়েছে বৃদ্ধাকে। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। জানি না কী সব আবার শুরু হলো এই ছোট্ট গ্রামে। তাই নাকি? কি বলছিস রে? কি, চল তো গিয়ে দেখি। চল 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 চল, তাড়াতাড়ি চল। এই কি অবস্থা রে! ভাবছি বাবাকে বলবো অন্য গ্রামে একটা ঘর নিতে। হ্যাঁ সত্যিই তো রে, এ তো খুব ভালো জিনিস নয়। দেখে মনে হচ্ছে কোনো হিংস্র পশু শরীরের কিছু কিছু অংশ খেয়ে নিয়েছে। এইসব এই গ্রামে প্রথমবার দেখছি, আগে তো কখনো দেখিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না ভাই? ওহো, শরীরটাকে একেবারে খেয়ে নিয়েছে। এখন আমরা গ্রামের লোক মিলে একটা ব্যবস্থা করলে কেমন হয়? কি ব্যবস্থা করবি? আমরা তো জানিও না যে কে হত্যাটা করেছে। পুলিশকে তো খবর দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ তো আসে নাই। বরং আমরা নিজেরা এই বাড়াবাড়ি না করে পুলিশকে নিয়ে আসি, বুঝলি? কি বলিস? ঠিক ঠিক ঠিক, চলো চলো চলো, এটাই ঠিক এটাই ঠিক। বাবাকে বলবো অন্য গ্রামে একটা ঘর নিতে। দুদিন পর সকালে গ্রামে হঠাৎ হই হুল্লোড় শুরু হয়ে গেল। সকাল থেকে গ্রামের লোককে বেশ অন্যমনস্ক দেখাচ্ছে। কি হয়েছে কাকা? আর বলিস না, আবারও নদীর পাড়ে একটা মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু এবার ওটা একটা মহিলা নয় রে। তবে আবার কে? আমাদের পাশের গ্রামে যে বিল্টু চোর আছে না, ওর মৃতদেহটা ওখানে পড়ে আছে। কি বলছো কি কাকা? আরে চল চল, যেতে যেতে বাকি কথা বলছি তোকে, চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ভাবছি বাবাকে বলবো অন্য গ্রামে একটা ঘর নিতে। চল চল, ওটাকে নদী ফেলে দিয়ে কি গন্ধ! নদীর পাড়ে গিয়ে দেখলো সত্যি পাশের গ্রামের বিল্টু চোরের মৃতদেহ পড়ে আছে। বিল্টুর দেহ থেকে তার মুন্ডু আলাদা হয়ে পড়ে আছে, আর পাশে পড়ে আছে কিছু চুরি করা জিনিসপত্র। সব খুব একটা সুবিধার মনে হচ্ছে না, বুঝলি? এর কিছু একটা সমাধান করতে হবে। ঠিক বলেছো কাকা, চলো আজ প্রধানের বাড়িতে যাই। অমর শোন, তুই আজকে সন্ধ্যায় গ্রামের বটতলায় গ্রামের প্রধানকে নিয়ে একটা সলা পরামর্শের ব্যবস্থা কর। ঠিক আছে, চলো আমি গ্রামের মানুষজনকে বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, তাই আজ তাই হবে, তাই হবে। ঠিক আছে। রান্নাঘরের ভিতর বিনা প্রবেশ করলো। দেখল আজ কোনো রান্না হয়নি। মন খুব খারাপ হলো বিনার। কিছু খাবার নেই দেখে বাবা মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। তুমি বাড়িতে বসে না থেকে কিছু একটা ব্যবস্থা তো করতে পারো নাকি?
আমি কি করুম, 2টা দিন থেকে কোনো কাজই তো পাচ্ছি না। তো কাজ যখন পাচ্ছই না, তাহলে সকলে মিলে চলো জঙ্গলের দিকে গিয়ে দেখি কিছু যদি ব্যবস্থা করা যায়। কি বলছো এইসব? বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তারপর এখন গ্রামে যা ঘটনা ঘটছে। না খেতে পেয়ে মরে যাবার চেয়ে তো ভালো। কি বলতাছো তুমি? যা তা বলছো। আমি ঠিকই বলছি। তুমি শান্ত হও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। মা, আজকেও কি কিছু খাবার নেই গো? মা বিনার দিকে তাকিয়ে দেখে চোখে জল চলে আসলো। না মা, খাবার আছে তো, তোর বাবা খাবার আনতেই যাচ্ছে। হ্যাঁ রে মা, আমি এখনই গিয়ে খাবার নিয়ে আসছি, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। হ্যাঁ যাও, গিয়ে নিয়ে এসো দেখি। বাবা ঘর থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় বিনা আড়ি ধরল। বাবা বাবা, আমি যাব তোমার সাথে। না না, তোকে যেতে হবে না, তোর বাবা তাড়াতাড়ি ফিরে আসবে। বাবা, আমাকেও নিয়ে চলো না, আমি যাব যাব। বিনা এমন আড়ি ধরল আর কেউ মানাতে পারল না। বিনা ছোট থেকেই খুব জেদি। বাবা বাবা, আমি যাব তোমার সাথে। ঠিক আছে চল, কিন্তু মনে রাখবি বেশি দুষ্টুমি করবি না, সব সময় আমার সাথেই থাকবি, বুঝলি? ঠিক আছে। সন্ধ্যা হবার আগে বাবা মেয়ে বাড়ি থেকে বেরোতে যাবে, হঠাৎ মেঘ গর্জন করে উঠল। নরেন দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল, তারপর মেয়ের মুখের দিকে তাকিয়ে আর বেশি কিছু না ভেবে এগিয়ে গেল জঙ্গলে। দুগ্গা দুগ্গা। জঙ্গলের মধ্যে কিছুটা রাস্তা এসেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হলো। বাবা ও মেয়ে সামনে থাকা একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালো। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। বাবা বাবা, আর কতটা যেতে হবে? এই তো চলেই এসেছি, আর কিছুটা যেতে হবে। অন্ধকারে কিভাবে যাবে সামনের দিকে? ভালোভাবে কিছু দেখাও যাচ্ছে না। ভয় পাস না মা, কিচ্ছু হবে না, আমি আছি তো তোর সাথে। নরেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, খাবার কোথায় পাবো? মেয়েকে তো বলে দিয়েছি খাবার আনতে এসেছি, কি যে আছে কপালে। এদিকে বৃষ্টি থামারও নাম করছে না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। দেখতে দেখতে নরেন বিনার হাত ধরে খিদের জ্বালায় গাছের তলায় বসে পড়েছে এবং নরেনের চোখ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে এলো। বিনা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে বাবাকে কিছু না বলে একাই জঙ্গলের দিকে এগিয়ে চলল বৃষ্টির মধ্যে। চারিদিকে ফাঁকা জঙ্গল, কোনো মানুষজন নেই। বিনা গভীর জঙ্গলের মধ্যে এগিয়ে চলল। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে নদীর পাড়ে এসে পৌঁছালো বিনা। বিনা কিছু বুঝতে পারছে না, মনে মনে ভাবছে এ কোথায় চলে এলাম। হঠাৎ দেখলো দূরে একটা কুটিরের সামনে একটা কালো ছায়া বসে কাঁদছে। বিনা সামনের দিকে এগিয়ে চলল। বৃষ্টি এখন কিছুটা ধরেছে। সামনে গিয়ে দেখলো
এক বৃদ্ধা পিছন হয়ে বসে কাঁদছে। কে কে তুমি? আর এখানেই বা একা একা কি করছো? বৃদ্ধা কিছু উত্তর দিল না, ধীরে ধীরে সামনের দিকে ঘুরল। এ কি, তোমার শরীর তো একেবারে কেটে গিয়েছে, তুমি বাড়ি যাওনি কেন? তুমি এখানে কি করছো? তুমি জানো না গভীর জঙ্গলে একা একা আসা ঠিক নয়? না না ঠাকুমা, আমি একা আসিনি, বাবা এসেছে, কিন্তু সে ক্ষুধার্ত অবস্থায় জঙ্গলে গাছের তলাতেই শুয়ে পড়েছে, আর আমি তাকে একা ফেলে এগিয়ে এসেছি কিছু খাবারের সন্ধানে। আজ সারাদিন কিছু খাইনি গো ঠাকুমা। বলেই বিনা বসে পড়ল মাটিতে আর কাঁদতে শুরু করলো। কিছুক্ষণ বিনা এভাবে মাটিতে বসে রইল। তোমার শরীরের এরকম অবস্থা কিভাবে হয়েছে ঠাকুমা? দুদিন আগে ভিক্ষা করতে পাশের গ্রামে গিয়েছিলাম। ফিরতে রাত হওয়ায় রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই সন্ধ্যাবেলায় হাতে পুতুল নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে নদীর পাড়ে এসে পৌঁছালাম। কাল থেকে এতক্ষণে পেলাম। দাঁড়া রে, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আজ তোমাকে হাতে নাতে পেয়েছি। পুটলিতে কি আছে? দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। কি আছে দিয়ে দাও, কি আছে দিয়ে দাও, নালে না। সেরকম কিছু নেই বেটা, এই অভাবে বুড়িমার কাছে আর কি পাবি? আজকে সারাটা দিন কিচ্ছু চুরি করতে পারিনি, কিচ্ছু না, কিচ্ছু না। তাই তোমার কাছে যা আছে আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, এক্ষুনি দাও। না বেটা, আমি সারাদিন ভিক্ষে করে কিছু চাল আর পয়সাই পেয়েছি। ছেড়ে দে আমায়, ছাড় ছাড় আমায়, ছেড়ে দে বলছি। ছেড়ে দে, নালে তো তোকে আমি। ছাড়, ছাড়, ছাড়। এই বুড়ি ছাড়, ছাড় আমায়, ছেড়ে দে বলছি। এই নে। ছেড়ে দে আমায়, ছাড় ছাড় আমায়, ছেড়ে দে বলছি। ছাড়, ছাড়, ছাড় আমায়, ছেড়ে দে ছেড়ে দে, বলছি। নালে তো তোকে আমি। ছাড়, ছাড়। এই বুড়ি ছাড়, নালে তোকে এই নে। ছাড় আমায়, ছেড়ে দে বলছি। আমি মাটিতে পড়ে ছটফট করতে লাগলাম, পাশাপাশি কাউকে দেখতেও পেলাম না। বৃদ্ধার কথা শুনে বিনার চোখে জল চলে এলো। তারপর কি হলো ঠাকুমা? তারপর দিন বিল্টু চুরি করতে গিয়ে ওই নদীর পার ধরেই হেঁটে যাচ্ছিল। আজকে আমি আর তোকে ছাড়বো না। আজকে আমি আর তোকে ছাড়বো না। রে বাবারে, কে 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 তুমি? তুমি কে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুই আমাকে এই নে দেখ। ঠাকুমা নিজের ভুতুরে রূপে আবির্ভাব হয় দেখে বিল্টু ভয়ে ঘামতে থাকে।
আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আর তোকে, যার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। ঠাকুমা বিল্টুর মাথাটা ধড় থেকে আলাদা করে দেয়। বিল্টু ছটফট করতে থাকে। এবার তোকে ছাড়বো না। কার প্রাণ আগে নেব বল, তোর না তোর বাবার? বিনা ভীষণ ভয় পেয়ে বলল, আমাদেরকে ছেড়ে দাও, মেরো না, আমরা খুব গরিব, খাবারও জোটে না ঠিক মতন, খাবার খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছি। তুমি আমাকে নিয়ে চলো, বাবাকে ছেড়ে দাও, বাবা খাবার নিয়ে গেলেই মা খেতে পারবে। এ কথা শুনে বৃদ্ধা অবাক দৃষ্টিতে বিনার দিকে তাকিয়ে থাকে। বিনার কথা তার খুব ভালো লাগে। কিছুক্ষণ পর বৃদ্ধা বলল, তুই বাড়ি ফিরে দেখ, তোর বাড়ির সামনে খাবার ভর্তি কিছু হাঁড়ি রাখা আছে। বিনা, ও বিনা, বিনা কোথায় গেলি রে? বিনা, ও বিনা, বিনা কোথায় গেলি রে? বিনা। বিনা বাবার কাছে এসে দেখে বাবা তখন তাকে খোঁজাখুঁজি করছে। বাবা, আমি এখানে। কোথায় গিয়েছিলি একা একা? চল, এখনই বাড়ি ফিরে চল, আজ মনে হয় খাবার জুটবে না। বিনা পেছন ফিরে একবার দেখল সেই বৃদ্ধা আর নেই, কোথায় যেন চলে গেছে। বাবা, আমার একটা কথা শোনো একবার। ঘরে ফিরে চল আগে, তারপর তোর সব কথা শুনবো। বাবা মেয়ের হাত ধরে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে চলল। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে গিয়ে দেখল দরজার সামনে হাঁড়ি ভর্তি খাবার রাখা আছে। দেখেছো তো বাবা, কত খাবার। আমি তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম, ঠাম্মা বলেছিল বাড়ি গিয়ে দেখবি অনেক খাবার রাখা আছে। সে কি গো, এতগুলো খাবার তুমি আনলে? নরেন খাবারগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বিনার কথাগুলো ভাবছে। বিনা, ও তোর ঠাকুমাটা কে রে? কার কথা বলছিলি তুই? বিনা তার বাবাকে জঙ্গলের সব ঘটনা খুলে বলল। এই নরেন, শোন এদিকে, শোন শোন, শুনলি গ্রামে খুনের কোনো কিনারাই হলো না। প্রধানকে ডেকে বটতলায় কত মিটিং মিছিল কত কি যে হলো, তারপরে সব চুপ। অবশ্য তারপর থেকে আর ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি গ্রামে, কিন্তু তাও কেমন একটা লাগে। আসামি খোলা হাওয়ায় এভাবে ঘুরে বেড়াবে কদিন বলতো? নরেন মনে মনে ভাবছে, ক্ষতিকার কতটা হয়েছে জানি না, কিন্তু আমার পরিবারটা না খেতে পেয়ে মরার হাত থেকে আপাতত বেঁচে গেল।